নমস্কার, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে রায়মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার যে 1 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। আমি দেখো দিয়েছি, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের 5টা এমসিকিউ আছে। একের এক দাগে আছে উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে। এখানে সুর অর্থাৎ বীর হলেন, উত্তর হবে অর্জুন। একের দুই দাগে আছে দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনি। বক্তা হলেন কে? উত্তর হবে জগদীশ বাবু। 3 নম্বর প্রশ্ন, জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? উত্তর হবে 7 দিন। পরের প্রশ্ন, উপনগরী সমাজটি গড়ে উঠেছে নিত্য অর্থে। একের 5 দাগে আছে রামদাস আর কোনো প্রশ্ন করিল না। নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো, উত্তর হবে তৎপুরুষ। 2 দাগে আছে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-এর 1 দাগে আছে ভামনগরের উদ্দেশ্যে যাত্রায় অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল? উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনীর 190 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। ভামনগরের উদ্দেশ্যে যাত্রায় অপূর্বের সঙ্গে ছিল আর্দালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা। 2-এর 2 দাগে আছে আকাশে ইন্দ্রজিতের রথের উড়ে চলাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? আকাশে ইন্দ্রজিতের রথের উড়ে চলাকে কবি সোনার পাখা মেলে মৈনাক পর্বতে উড়ে চলার সঙ্গে তুলনা করেছেন। 2-এর 3 দাগে আছে বধূরা প্রদীপ তুলে ধর। বধূরা প্রদীপ তুলে ধরবে কেন? এর উত্তরটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 172 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। বধূরা প্রদীপের আলোয় কাল ভয়ঙ্করী বেশি সুন্দরকে বরণের জন্য প্রদীপ তুলে ধরবে। 2-এর 4 দাগে আছে নিত্য সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য বা সর্বদাই সমাজবদ্ধ থাকে, কোনো ব্যাসবাক্য হয় না, অথবা ব্যাসবাক্য করতে গেলে নতুন কোনো পদের প্রয়োজন হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন কাঁচকলা সমাসবদ্ধ পদটিকে ভাঙা যায় না। কাঁচকলা কাঁচা যে কলা হয় না, কারণ কাঁচকলা একটি বিশেষ ধরনের কলা, সুতরাং কাঁচকলা একটি নিত্য সমাসের উদাহরণ। 2-এর 5 দাগে আছে গৌর অঙ্গ যাহার ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। গৌরাঙ্গ যাহার হবে গৌরাঙ্গ সাধারণ বহুব্রী সমাস। চলো এবার আমরা 3 দাগে দেখে নিই। বলেছে কম বেশি 60টি শব্দের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর 1 দাগে আছে আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে একথা বলেছিল? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনীর 186 নম্বর পেজে আছে। দেখো, বক্তা অপূর্ব উদ্ধৃত কথাটি রামদাসকে বলেছিল। অবিচারের দণ্ডভোগ দেখো, বিনা অপরাধে অপূর্বকে কতগুলো ফিরিঙ্গি ছেলে লাথি মেরে রেলওয়ের প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল। অপূর্ব অন্যায়ের প্রতিবাদ করতেও গেলেও কোনো ফল হয়নি। দেশি লোক হওয়ার সাহেব স্টেশন মাস্টার তার কোনো কথা না শুনেই তাকে কুকুরের মতো তাড়িয়ে দেন। বিনা কারণে শুধু ভারতীয় হওয়ার জন্য এই লাঞ্ছনা অপূর্বের মনের মধ্যে তীব্র যন্ত্রণার জন্ম দেয়। এই অবিচারের দণ্ডভোগ অপূর্বকে কষ্ট দিয়েছিল। 3-এর 2 দাগে দেখো অভিষেক কাব্যাংশ অবলম্বনে ইন্দ্রজিতের রথের বর্ণনা দাও। তার আগে তোমাদের আরেকটি কথা বলি, যদি তোমাদের মনে হয় ভিডিওটা থেকে তোমরা উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার দেখে নাও উত্তরটি। মাইকেল মধুসূদন দত্তের রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে সংকলিত অভিষেক নামক কাব্যাংশে ইন্দ্রজিতের রথটি ছিল মেঘবর্ণ, অর্থাৎ মেঘের মতো দেখতে রথ, আর সেই রথের চাকা থেকে যেন
বিদ্যুৎ বেরিয়ে আসছে। রথটিতে যে পতাকা টাঙানো ছিল সেই পতাকাটিকে দেখে মনে হচ্ছিল যে রামধনুর 7টি রঙে রাঙা। ইন্দ্রজিৎ সেই রথে করে যুদ্ধে যাবেন, তাই রথটি দ্রুত ঘোড়ার মতো ছুটে আসছে। ইন্দ্রজিৎ সেই রথে বীরের মতো উঠে বসলেন। চার দাগে দেখো কম বেশি 150টি শব্দে উত্তর দাও। 4-এর 1 দাগে আছে বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। যে কোনো সাহিত্যের ক্ষেত্রেই নামকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, আর এই নামকরণ সাধারণত বিষয়কেন্দ্রিক, ভাবকেন্দ্রিক বা ব্যঞ্জনধর্মী হয়ে থাকে। যে কোনো সাহিত্যের অন্তর্নিহিত ভাবও এই নামকরণের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়। শহরের সবচেয়ে সরু গলিটার ভেতরের ছোট্ট ঘরটাই হরিদার জীবনের একমাত্র আশ্রয়। কোনো ছকে বাঁধা কাজ করতে তার ভালো লাগে না। তবে তার জীবনের নাটকীয় বৈচিত্র্য হলো এই যে তিনি মাঝে মাঝে বহুরূপী সাজেন। এতে সামান্য কিছু রোজগারও হয় বটে। বহুরূপী সেজে তিনি কখনো বাস স্ট্যান্ডে, কখনো বাজারে, কখনো আবার অন্য উপায়ে তার সাজ দেখিয়ে পয়সা রোজগার করেন। বহুরূপী সাজটাই তার পেশা। এই পেশাগত বিচারে গল্পের নামকরণ যথাযথ, কিন্তু সুবোধ ঘোষ গল্প কাহিনীতে একটু বাঁক ফেরালেন জগদীশ বাবুর বাড়িতে হরিদাকে এনে। হরিদা চেয়েছিলেন কৃপণ ধনী জমিদার বাবুর কাছ থেকে বেশি করে টাকা আদায় করবেন। সেই মতো তিনি বিরাগের বেশে সেজেছিলেন ভালো। সেজেও ছিলেন ভালো। জগদীশবাবু হরিদাকে বিরাগীর বেশে দেখে মুগ্ধ হয়ে যান। জগদীশবাবু বুঝতেই পারেন না যে তার বাড়িতে বিরাগী বেশে আসা লোকটা আসলে একজন বহুরূপী। উপরন্তু তিনি বিরাগী হরিদাকে 1 টাকার একটি থলি দিতে গেলে হরিদা তা প্রত্যাখ্যান করেন। তিনি জানান বিরাগীর কোনো অর্থের প্রয়োজন নেই, ত্যাগই তার জীবনের ধর্ম। অর্থাৎ বহুরূপী সাজলেও হরিদা অনুকরণীয় চরিত্রের ঢং নষ্ট করেননি। এখানেই হরিদার বহুরূপী পেশা পাঠকদের কাছে গৌরবের হয়ে উঠেছে। তাই বলা যায় গল্পের নামকরণ কিছুটা বিষয়কেন্দ্রিক হলেও ব্যঞ্জনধর্মী হয়ে উঠেছে। সেই দিক থেকে গল্পের নামকরণ বহুরূপী সার্থক হয়েছে। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকোনো এই বিনাশে। জগৎ জুড়ে প্রলয় কথাটির অর্থ লেখো। এই প্রলয়ের সার্থকতা কী? জগৎ জুড়ে প্রলয়ের অর্থ হল কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতাটি ভারতের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে রচিত হলেও পৃথিবী জুড়ে যে গণমুক্তির সংগ্রামগুলোকে কবি নানাভাবে সংঘটিত হতে দেখেছেন তাও তাকে অনুপ্রাণিত করেছে। কাব্য রচনার ক্ষেত্রে এই অভিজ্ঞতাও কবিকে প্রভাবিত করেছে। রাশিয়ার বিপ্লব, তুরস্কে কামাল পাশার উত্থান, আয়ারল্যান্ডের বিপ্লব ইত্যাদি ঘটনা নজরুলের মনে প্রবলভাবে দাগ কেটেছিল। সংগ্রাম এবং শোষণ মুক্তির নানা চেহারা বিক্ষিপ্ত আকারে নানাভাবে থাকলেও বিপ্লবের সেই উন্মাদনা কবিকে স্পর্শ করেছিল। জগৎ জুড়ে প্রলয় বলতে এই বিশ্বব্যাপী সংগ্রাম আন্দোলনের কথাই বোঝানো হয়েছে। প্রলয়ের সার্থকতাটা দেখো। প্রলয় ধ্বংসের বার্তাবাহক হলেও সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে এই প্রলয়কে কবি স্বাগত জানিয়েছেন। কারণ তার মতো এই প্রলয় প্রচলিত ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন দিনের প্রতিষ্ঠাকে নিশ্চিত করবে, যা আসলে স্বাধীনতার প্রতিষ্ঠা। যুগবাণীর ও নবযুগ রচনায় নজরুল লিখেছিলেন, নরে আর নারায়ণে আজ আচার ভেদ নাই, আজ নারায়ণ মানব তাহার হাতে স্বাধীনতার বাঁশি। প্রলয়ের মধ্যে এই নতুন ব্যবস্থাকেই দেখেছেন কবি। এই ভয়ঙ্করকে ভয় না পেয়ে তার জয়ধ্বনি করার কথা বলেছেন তিনি। 5 দাগে দেখো কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা তোমাদের নাটক থেকে দিয়েছে, সিরাজউদ্দৌলা যে নাটকটি আছে। 5-এর 1 দাগে দেখো সিরাজউদ্দৌলার নাট্যাংশে অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্রটি আলোচনা করো।
কথামুখ সিরাজদৌল্লা নাটকের সিরাজের চরিত্রে একাধিক বৈশিষ্ট্য দেখা যায়, যেমন নবাব সিরাজ বাংলার স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। বাংলার দুর্দিনে তার চরমতম শত্রু মির্জাফর প্রমুখের প্রতি তিনি একত্রে থাকার অনুরোধ জানিয়েছেন। অসাম্প্রদায়িক সিরাজের দেশত্ববোধ ছিল অসাম্প্রদায়িক। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানদের নয়, মিলিত হিন্দু মুসলমানদের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই অসাম্প্রদায়িকতা ছিল তার দেশপ্রেমের স্বরূপ। জাতীয়তাবাদী সিরাজদৌল্লা বাংলার মান মর্যাদা রক্ষার একজন অতন্ত্র সৈনিক। সাম্প্রদায়িকতা মুক্ত জাতীয়তাবাদী সিরাজকে ইতিহাসের নায়ক করেছে। উদার ও আদর্শবাদী সিরাজের চরিত্রের মধ্যে উদারতা ও আদর্শের এক অদ্ভুত সমন্বয় ছিল। মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য ব্যক্তিগত শত্রুতাকে তিনি ভুলে যেতে পেরেছিলেন। এমনকি ইংরেজদের সঙ্গে যুদ্ধে জয়লাভের পরে নিজে বিচারের মুখোমুখি হতে বা সিংহাসন ছেড়ে দিতেও তিনি রাজি ছিলেন। যন্ত্রণাদীর্ণ ও হতাশাগ্রস্ত আদর্শের আড়ালে অবশ্য আর এক সিরাজকে পাওয়া যায়, যিনি সমালোচনায় ক্ষতবিক্ষত রক্তাক্ত। সিরাজ বেগম লুমফাকে বলছেন, মানুষের এমনকি নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। আদর্শের বলিষ্ঠতা আর ব্যক্তিগত যন্ত্রণার দ্বন্দ্বে হতাশায় এইভাবেই দীর্ণ হয়েছেন সিরাজদৌল্লা। 5-এর 2 দাগে দেখো, তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি। জানো কে কার উদ্দেশ্যে একথা বলেছেন? একথা বলার কারণ কি? এই কথাটি সিরাজদৌল্লার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রেরিত ওয়ার্ডসের উদ্দেশ্যে কথা বলেছেন। একথা বলার কারণ কি? মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা বাংলার মসনদে বসেন। সিংহাসনে বসার পর থেকেই ইংরেজ কোম্পানি তাকে উপেক্ষা ও অসহযোগিতা করতে থাকেন। নবাব বুঝতে পারেন ইংরেজ প্রতিনিধি ওয়াটস যে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তা প্রমাণিত হয়। ষড়যন্ত্রকারীর একমাত্র শাস্তি যে মৃত্যু, এই কথা বোঝাতেই নবাব এমন আচরণ করেন। 6 দাগে দেখো, কম বেশি 63টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-এর 1 দাগে আছে, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? এবার তোমাদেরকে দিয়েছে কোনি উপন্যাস থেকে। কোনি উপন্যাসে কৃতিশের সঙ্গে কোনি গিয়েছিলেন চিড়িয়াখানা দেখতে। সেখানে কৃতিশের কাছে খাবার থাকতেও জল ছিল না। কিছুটা দূরে থাকা স্কুলের মেয়েদের কাছে কোনি জল আনতে চায়, কিন্তু শিক্ষিকা তাকে অপমান করে ফিরিয়ে দেয়। এই অবস্থায় সেই মেয়েদের মধ্যে থাকা হিয়া জল ভরা প্লাস্টিকের 2টো গ্লাস নিয়ে তাদের কাছে আসে, কিন্তু কোনি হাত দিয়ে হিয়ার গ্লাসে আঘাত করে। হাত থেকে তা ছিটকে পড়ে। চাই না তোমাদের জল, আমার কলের জলই ভালো, কোনি এই বলে প্রবলভাবে প্রত্যাখ্যান করে হিয়াকে। কৃতিশ চেয়েছিল এই রাগটাই মনের মধ্যে পুষে রাখুক কোনি। পুষে রাখার কারণ কি? কৃতিশ হিয়ার প্রতি কোনির আচরণকে সমর্থন করতে পারেনি, কিন্তু কোনিকে দারুণ বকবে ভেবেও কৃতি শেষ পর্যন্ত কিছুই বলেনি, কারণ সে বুঝে গিয়েছিল যে হিয়াই কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী। রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতায় হিয়ার সাঁতার কৃতিশ দেখেছে। বালিগঞ্জ সুইমিং ক্লাবে গিয়েও সে হিয়ার ট্রেনিং দেখে এসেছে। এখান থেকেই কৃতিশের মনে হয়েছে যে হিয়ার প্রতি কোনির হিংস্র আক্রোশটাকে ভোঁতা করে দেয়া ঠিক হবে না। এই আক্রোশ কোনি তার বুকের মধ্যে পুষে রাখুক, যা তাকে হিয়ার বিরুদ্ধে লড়াই করতে শক্তি জাগাবে এবং সাফল্যের পথে নিয়ে যাবে। 6-এর 2 দাগে আছে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে কোন প্রসঙ্গে, কেন বক্তা কথা বলেছে?
মতি নন্দীর রচিত কোনি উপন্যাসের ৭ম পরিচ্ছেদে বাংলার চ্যাম্পিয়ন সাঁতারু অমিয়া তার সহ সাঁতারু বেলাকে এই কথাগুলো বলেছে। কৃতি সিংহ কমলদিঘিতে কোনিকে সাঁতার শেখাচ্ছিলেন। সেই সময় অ্যাপোলো ক্লাব থেকে বেরিয়ে আসে অমিয়া এবং বেলা। তারা একসময় ক্ষিতীশের ছাত্র ছিল, কিন্তু ক্ষিতীশকে তারা ঘোর অপছন্দ করে। ক্ষিতীশের বর্তমান ছাত্রী সদ্য সাঁতার শিখতে আসা কোনির হাতের স্ট্রোক নিয়ে তারা কৌতুক করে। তখন ওই অহংকারী অমিয়া এই মন্তব্যটি করেন। বক্তার মনোভাব দেখো, উদ্ধত এবং অহংবোধ। দীর্ঘদিনের সাঁতারু অমিয়া বেঙ্গল চ্যাম্পিয়ন। অপরদিকে কোনি সদ্য সাঁতার শিখতে শুরু করেছে। তুলনা করতে গেলে স্বাভাবিকভাবেই দেখা যায় অমিয়া অনেক দক্ষ। একজন নবীন সাঁতারুর সাঁতার কাটার পদ্ধতি নিয়ে এমন মন্তব্য তার উদ্ধত ও অহংকারেরই পরিচয় দেয়। অহংকার যে পতনের কারণ হতে পারে, এটা হয়তো অমিয়ার জানা ছিল না। কাহিনীর শেষে অমিয়ার সেই পতন দেখা যাবে। হরিচরণের মাধ্যমে তাদের কাছে খবর ছিল ক্রীড়া নাকি জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে। অখেলোয়াড়ি মানসিকতা। কোনিকে বিপক্ষ ধরে নিয়ে অমিয়া তাকে তুচ্ছ ও হেয় করতে চেয়েছে। আর এই আচরণ একদমই খেলোয়াড় সুলভ নয়। এই বক্তব্যের মধ্য দিয়ে অমিয়ার গর্ব অহংকারের চরম প্রকাশ ঘটেছে। তাহলে চলো তোমাদের 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। আবারও পরের সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।